হ্যাঁ বাবা বলো, কেমন আছো, কী করছো, এসব না বলে ডিরেক্টলি হ্যাঁ বলল। মনে মনে একটু আশাহত হয় আরিফ হাসান। মেয়ের সাথে কথা বলার জন্য মনটা আনচান করে, তবে যখন তখন কথা বলতে পারে না। নিয়ম করে প্রতিদিনই কল করে অদ্রিতা কথা বলে না। ভালো আছে আমার আম্মা? হ্যাঁ ভালো আছি, তোমার জন্য একটা ফোন কিনেছি। লাগবে না আমার। কেন? এমনি, যখন লাগবে তখন মা কিনে দেবে। রাখছি বাবা, পরে কথা বলবো। আরিফ হাসান এর কোনো কথা না শুনে ফোনখানা এগিয়ে দেয় আতিয়া বেগমের দিকে এবং ক্লান্ত ভঙ্গিমায় গাড়ির সিটে গা এলিয়ে দেয়, যেন যুদ্ধ করে আসলো। আতিয়া বেগম কানে ফোন ধরতে আরিফ হাসান বলে উঠল, আমি দেশে ফিরছি আগামী মাসে এবং অদ্রিতাকে ফিরে চাই, আমার সাথে থাকবেও। আতিয়া মলিন হাসে, আমিও সেটা বলছিলাম। বয়স বেড়েছে আমার, স্বামী সন্তান কেউ সাথে থাকে। অদ্রিতা দায়িত্ব নেওয়ার মতো একজন মানুষ পেলে নিশ্চিত হতে পারি, আর সেই মানুষ আপনি হলে তো কোনো কথাই নেই। অদ্রিতা খপ করে চোখ খোলে, তাকায় আতিয়া বেগমের পানে। তাকে দিয়ে দেওয়া হবে, মা রাখবে না। বুক কেঁপে ওঠে অদ্রিতার। আতিয়া পানে চেপে বসে চাপটে জড়িয়ে ধরে, যেন বোঝাচ্ছে, আমি কোথাও যাব না মা, তোমার সাথে থাকবো। তুমি ছাড়া কেউ নেই আমার। আপনার ছেলে? আতিয়া আরিফকে থামিয়ে বলে, আমার ছেলেকে নিয়ে ভাবতে হবে। সে কখনোই মানেনি বিয়েটা, এমনকি প্রমাণও নেই। কল কেটে দেয় আরিফ। দীর্ঘ শ্বাস ফেলে আতিয়া অদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয়। মা আমাকে দিয়ে দেবে? বড় অসহায় শোনালো অদ্রিতার কণ্ঠস্বর। কী করব বল, সারা জীবন কাছে রাখার সামর্থ্য নেই যে আমার। পরবর্তীতে বলার মতো কিছু খুঁজে পায় না অদ্রিতা। কিভাবে বলে, মা দিও না আমায়, আমি কোথাও যাব না। দীর্ঘক্ষণ নীরবতা বিরাজ করে। গাড়িখানা তাসিন গ্রুপ অফ কোম্পানি ক্রস করে ঢুকে পড়ে সরু রোডে। এই তো খানিকটা দূরে অহনার শ্বশুর বাড়ি। মা, একটা কথা বলবো? বলো। তোমার ছেলের সাথে আমার কি সম্পর্ক? সে কেন বারবার বলে অ্যাম ইয়োর হাজব্যান্ড? আতিয়া ঠিক বিশ্বাস করল না তার ছেলে এমনটা বলবে। কখনোই না। যে ছেলে বিয়ে মানে না বলে রেজিস্টার পেপার ছিঁড়ে ফেলল, দাদার মৃত্যুর উপস্থিত থাকলো না, মায়ের সাথে পর্যন্ত কথা বলে না। একটা বিয়ে তাদের গোটা পরিবারকে ধ্বংস করে দিল, খুশি নষ্ট করেছে। আতিয়া মনে করতে চায় না সেই দুঃস্বপ্নের কথা। কোনো সম্পর্ক নেই অদ্রিতা। কে কি বলল না বলল সেসব কানে তুলবা না তুমি। ছোটবেলায় তোমার আর আবরারের বিয়ে হওয়ার কথা ছিল, রেজিস্টার পেপারও সাইন করানো হয়েছিল, কিন্তু একবার মানতে পারেনি তোমায়, তাই পেপার ছিঁড়ে ফেলেছে এবং বিদেশে চলে এসেছে। বড্ড ঝাঁঝালো স্বরে বলল আতিয়া। দুবার গলা কেঁপে উঠে, যেন চরম কষ্টের মুহূর্তে চিত্র ফুটে উঠেছে চোখের পাতায়। অদ্রিতা অবাক নয়নে তাকায় মায়ের মুখ পানে। নয়নজোড়া চিকচিক করছে। যখন তখন গলা বেয়ে অশ্রু বর্ষণ নামবে। চতুর অদ্রিতা সব বুঝতে পেরেছে। সে তাহলে আসল দোষী। হৃদয় আকাশে মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি ঝরবে। তবে অদ্রিতা কাঁদতে চাচ্ছে না। পৃথিবীতে এটিম মানুষগুলো বড্ড আত্মমর্যাদাহীন। তাদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রে নিজেদের বাসস্থান তৈরি করে নিতে হয়। দ্বিতীয় অপশন থাকে না। ভাবনার মাঝে গাড়ি থামে। সাদা এবং নীল রঙের মিশ্রণে তৈরি করা সুন্দর বাড়িটির পানে নজর পড়ে। আতিয়া বেগম নেমে পড়ে, পার্স হাতে টাকা বের করে ভাড়া মিটায় এবং পেছনে ফিরে বলে, অদ্রিতা নেমে এসো, এটাই বাড়ি। অদ্রিতা নেমে পড়ে। আতিয়া বেগম এর হাত ধরে বাড়ির ভিতরে এগিয়ে যায়। খুবই সিম্পল পরিবার। অহনার শ্বশুর বাড়ি, শ্বশুর, শাশুড়ি, ছোট দেবর এবং বর, এই তো, আর কেউ নেই। দুইবার কলিং বেল বাজাতে অহনা দরজা খুলে। কোলে ছোট্ট আহির। আতিয়া বেগম হেসে নাতিকে কোলে তুলে নেয়, ভালো মন্দ জিজ্ঞেস করে। অহনা অদ্রিতার পানে তাকায়, জড়িয়ে ধরে বলে, অদ্রিতা বোনো, ভালো আছিস? অদ্রিতা মৃদু হেসে মাথা নাড়িয়ে বোঝায়, ভালো আছি। মা গেছে বাপের বাড়ি, দিয়ে গেছে ঝাড়ি, ফিরবে না আর কোনো দিন, বুঝবে নতুন শ্বশুর বাড়ি। সিয়াম ক্ষণে ক্ষণে খিলখিল করে হেসে উঠছে এবং কবিতা আওড়াচ্ছে। একবার
বিরক্ত ভঙ্গিমায় ফাইল ঘাটছে। ইতিমধ্যে কয়েকবার সেলফোনখানা তরিং তিরিং করে বেজে চলছে, সেদিকে খেয়াল নেই। আহাদ সিগারেট খাচ্ছে আর সিয়ামের কবিতার তাল মেলাচ্ছে। মা গো মা, ও গো মা, চলে গেলে কেন? আমি তোমার ভালো ছেলে, ডুবিয়ে দিয়ে গেলে বাকিটা। শেষ হওয়ার আগেই আবার গম্ভীর স্বরে বলে উঠল, স্টপ ইউর মাউথ। সিয়াম নিজের ঠোঁটে আঙুল দেয়, যেন দুনিয়ার ধ্বংস হয়ে গেল সিয়াম মাহবুদ আর মুখ খুলবে না। আহতদের বিষয়টা ভালো লাগলো না, তাই বলে উঠে, এই সিয়াম, অহনা না কি একটা দেবর আছে? মেয়ে দেখলেই না কি সে চুমু খেয়ে নেয়? বাইয়ানি চান যদি? আবার তাসকিন দাঁড়িয়ে পড়ে, হাতে থাকা গোছালো ফাইলখানা শূন্যে ছুঁড়ে ফেলে এবং আদেশের স্বরে বলে, ওকে নিয়ে আয়। আব্বারের বলতে দেরি, কিন্তু সিয়াম এবং আহারের দৌড় দিতে দেরি নেই। আব্বার ফোঁস করে শ্বাস টানে, বা গালের কপাল চুলকাতে চুলকাতে বসে পড়ে। অহনাদের বাড়িতে বিরক্তকর মনে হচ্ছে অদ্রিতার কাছে। এখানে একটা বেয়াদব ছেলে রয়েছে, সে অদ্রিতাকে দেখলে চিপকে দাঁড়াতে আসতে, ভ্যাবলাকান্তের মতো দাঁত কেলিয়ে আলাপ করতে আসছে। বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে অদ্রিতা, ফাঁকা রাস্তায় হাঁটছে। অ্যানিকে রেখে এসেছে গাড়িতে। কি যে ভুল করেছে, নিয়ে আসলে অন্তত ভালো সময় কাটাতো। তখনই একটা জিপ এসে থামে অদ্রিতার সামনে। চমকায় অদ্রি এবং পরমুহূর্তে খুশিতে লাফিয়ে ওঠে, সিয়াম ভাই আপনি এসেছেন? কী যে বোরিং ফিল হচ্ছিল। সিয়াম চোখে সানগ্লাস পরতে পরতে নেমে আসে গাড়ি থেকে, ভাব নিয়ে বলে, কল্লেশ্বরণ হলাম হাজি, আমার নাম সিয়াম পাজি। খিলখিল করে হেসে ওঠে অদ্রিতা। আহাদ বলে ওঠে, আমাকে দেখলে না? ও আপনাকে তো খেয়ালই করিনি। ভাইয়া চলুন আমরা কোথাও থেকে ঘুরে আসি, এখানে একদমই ভালো লাগছে না। সিয়াম বলে ওঠে, চলো তোমাকে আসমান থেকে ঘুরিয়ে আনি। আবরার তাসকিন এর অফিসটা এত সুন্দর হবে কখনই ভাবতেই পারেনি অদ্রিতা। যেদিকে চোখ যাচ্ছে আসমানের অবস্থিত আফের মতো সাদা, যেন আসমানে উড়ে বেড়াচ্ছে সে। অদ্রিতা পাশাপাশি হাঁটছে আমান, হাতের ব্যান্ডেজ এখনও খোলা হয়নি। সিয়াম আগে আগে হাঁটছে এবং কবিতার স্বরে অদ্রিতাকে অফিসের সৌন্দর্য বিবরণ দিচ্ছে। আসমান সাদা, জমিন কালা, সিয়াম হচ্ছে মুক্তমালা, আব্বা আমার খুব ভালা, আনাম হচ্ছে জাতশালা, কুত্তা ভোগের দেখায় খেলা, এই অফিসটা হলো পাগলের মেলা। খিলখিল করে হেসে ওঠে অদ্রিতা। আমান জুতো খুলে ছুঁড়ে মারে সিয়ামের উদ্দেশ্যে। সিয়াম সেই জুতো ক্যাশ ধরে জানালার দিকে ফেলে দেয়। এটাই নিয়ে আমানের আহাজারির শেষ নেই। সেই মুহূর্তে দেখা মেলে আব্বার তাসকিনের। ফোনে কথা বলতে বলতে ব্যস্ত ভঙ্গিমায় এগিয়ে আসছে। তার পিছনে দুটো মেয়ে রীতিমতো দৌড়াচ্ছে। তাদের পরনের ড্রেস দেখে নাক কুচকায় অদ্রিতা। বিড়বিড় করে বলে, রতনে রতন চেনে, হাতি চেনে মেয়ে চরিত্রহীন। হাসপাতালে বেডে অবচেতন অবস্থায় পড়ে আছে আসিফ। ডান হাতে সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত এবং সেই হাতখানা ঝুলিয়ে রাখা হয়েছে উঁচু করে। বা পাখানা অবস্থা বাজে, সেটিও সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত। কপালে 3টে সেলাই পড়েছে, উঁচু নাকখানা থেতলে গিয়েছে। দুটো নার্স দাঁড়িয়ে আছে আসিফের দুপাশে, মূলত তারা সেন্স ফেরার অপেক্ষায় আছে। মধ্যবয়সী একটা মহিলা বসে আছে ক্যাবিনের এক কোণায়, ভীষণ চিন্তিত সে। ইতিমধ্যেই কয়েকবার নার্সদের জিজ্ঞেস করেছে সে কি ঠিক হবে তো। নার্সটা আশ্বাস দিয়েছে ঠিক হবে, তবু মহিলাটির মন মানছে না। যতক্ষণ না বাচ্চার চোখ খুলে বলবে খালামণি ওকে, ততক্ষণ চিন্তা লাঘব হবে না। ইতিমধ্যে বাংলাদেশ থেকে কয়েকবার কল এসেছে, আসিফের খোঁজ করেছে। সত্যি কথা বলতে দ্বিধাবোধ হচ্ছে ওনার, কিভাবে বলবে। 2 দিনের জন্য ঘুরতে এসে অ্যাক্সিডেন্ট করেছে আসিফ আদনান, অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালের বেডে। অগত্য ফোন খানা বন্ধ করে যায়, তখনই পূর্বনায় বেজে ওঠে। ফোনের স্ক্রিনে সুইজারল্যান্ডের নাম্বার দেখে রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে সুইজারল্যান্ডের ভাষায় বলা কথাগুলো। হ্যালো, ক্যাথরিনা ম্যাম বলছেন? মূলত ওনার নাম ছিল কাকুলি বেগম।
বাবা মা বড়ই শখ করে দু বোনের নাম মিলিয়ে রেখেছিলেন কণিকা এবং কাকুলি। তবে সুইজারল্যান্ডে আসার পর নিজের নাম বদলে রেখেছেন ক্যাতিরা। কাকুলি নামটা ওনার হাজব্যান্ডের ভালো লাগেনি। অগত্য স্বামীকে খুশি করতে নামের এই পরিবর্তন। হ্যাঁ বলছি, অ্যাকচুয়ালি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে এটি তাসিন এর গাড়ির সঙ্গে। ওনাকে চিনেন নিশ্চয়। আমরা তদন্ত করে দেখেছি দোষটা ট্যাক্সি ড্রাইভারের ছিল। আপনার ছেলে যে ট্যাক্সিতে ছিল সে ট্যাক্সির। এটি তাসিন তার 4 কোটি টাকার গাড়ি ভেঙে দিয়েছে। ঘাবড়ে যায় ক্যাথিরা। আকবর তাসকিন সম্পর্কে ধারণা রয়েছে তার বিশাল বড় বিজনেসম্যান, সাথে ভীষণ অহংকারী। কিছু বছর আগে আকবর তাসকিন এই গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির ধাক্কা লেগেছিল। তাদের সেই গাড়ির ড্রাইভারকে মারতে মারতে আত্মহত্যা করে ফেলেছিল আবরার এবং বড় অঙ্কের টাকা জরিমানা নিয়েছিল। এটি তাসকিনের ধারণা মতে ট্যাক্সি ড্রাইভার আপনার ছেলের সঙ্গে তর্ক করতে করতে ড্রাইভ করছিল। দুজনের ড্রাগ অবস্থায় ছিল এবং সেই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। শুকনো ঢোক গেলে ক্যাথিরা অনুন্নয় স্বরে বলে, আমার বাচ্চা কিচ্ছু করেনি। পুলিশ পুনরায় বলে, আই নো দ্যাট, বাট তাসিন বুঝবে না। আমি একটা সলিউশন দিতে পারি। আপনার ছেলেকে দূরে কোথায় পাঠিয়ে দিন। এবং এটি তাসিনের স্যার বলুন। কাতিরা সম্মতি জানিয়ে কল কাটে এবং তখনই অনলাইনে ইমার্জেন্সি টিকিট বুক করে ফেলে। আসিফ চোখ খুলতে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। অনুভব করে কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। বরাবরই আবরার তাসনিন ভীষণ সুদর্শন মানুষ, তবে আজকে যেন তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে। ধবধবে ফর্সা শরীরে সাদা রঙের শার্ট, কালো জিন্স এবং কালো শু। বা হাতে লেপটে আছে কালো রঙের রোলাক্স ঘড়ি। শার্টের হাতা কোনো অবধি গোটানো এবং বুকের কাছে 3টে বোতাম খোলা। বড় বড় চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে রেখেছে। শক্ত চোয়ালা, খোঁচা খোঁচা চাপদাড়ি, হাত নাড়িয়ে নাড়িয়ে করে করে ইংরেজিতে ভাষণ দিচ্ছে গম্ভীর স্বরে। তার ভাষণ দেওয়ার স্টাইল জোর্স। গোলাপি অধর, পানে নজর পড়তেই জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় অদ্রিতা। কালকেই উষ্ট জোড়ায় ছুঁয়ে দিয়েছিল তার উষ্ট। কাঙ্ক্ষিত মুহূর্তের কথা স্মরণ হতেই গাল দুটো ভারী হয়ে আসে। হাঁসফাঁস করে উঠে হৃদয়খানা। শ্বাস আটকে আসছে বুঝি। জোরে জোরে শ্বাস টেনে 2 পা পিছিয়ে যায় অদ্রিতা। নিজেকে বকতে বকতে বলে, ছি অদ্রিতা ছি, তুই না আসিফকে ভালোবাসিস? এই অসভ্য বেয়াদব পুরুষের চুমু খেয়ে ফ্লাশ করছিস কেন? সেটা দুঃস্বপ্ন এবং খারাপ মুহূর্ত ছিল। ভুলে যা এবং এই বেয়াদবের থেকে দূরে থাক। কানে পিঠে চুল গুজে নিজের কপাল দুটো থাপ্পড় মারে অদ্রিতা। মুখ বাঁকিয়ে ভেঙায় নিজেকে এবং পরপরই 2 পা এগিয়ে সিয়ামের পাশাপাশি দাঁড়ায়। গড়গড় করে ইংলিশ ছাড়া আফার তাসনিনের পানে এক পলক তাকাতেও ভুলে না। সবগুলো কর্মচারী জড়ো হয়েছে। কিছু বোঝাচ্ছে তাদের। তারাও মাথা দুলিয়ে সায় জানাচ্ছে এবং নিজেদের হ্যান্ডবুকে নোট করে নিচ্ছে। আয়ান এর এক হাত অকেজো, তবু সে ফোনে টাইপ করে রাখছে। অদ্রিতা মুখ বাঁকায় এবং সিয়ামের কানে ফিসফিস করে বলে, সিয়াম ভাই, হাতির ভাষণ শুনতে ইচ্ছে করছে না, বোরিং লাগছে। চলুন কফি খেয়ে আসি। সিয়াম হাত থেমে যায়। ইম্পর্টেন্ট আর্টিকেল লিখছিল সে, ইতিমধ্যে ভুলে গিয়েছে। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হাঁসের মতো গলা উঁচু করে পাশের জনের পানে তাকায়। তখনই অদ্রিতা পুনরায় সিয়ামের শার্ট টেনে ধরে বলে, এ ভাইয়া চলুন না প্লিজ, হাতির বক বক ভাল লাগছে না বলছি তো। শুকনো ঢোক গিলে অদ্রিতার পানে তাকায় সিয়াম। পরপরই আবরারের পানে তাকিয়ে দেখে নোটিশ করছে কিনা। তারপর অসহায় ভঙ্গিমায় বলে, কফি খাই না আমি, অ্যালার্জি আছে। অদ্রিতা বোধহয় বিরক্ত হলো। সিয়ামের হাত থেকে টান দিয়ে নোটবুক নিয়ে নেয় এবং বলে, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি খাবো, চলুন। সিয়াম 2 হাত জোর করে বলে ওঠে, প্লিজ মা। অদ্রিতা সেম প্রসেসে জবাব দেয়,
প্লিজ ভাইয়া, বোরিং ফিল করছি আমি। সিয়াম কিছু একটা চিন্তা করে এবং বলে, তুমি এই ক্যাবিনে গিয়ে বসো, আমি কফি নিয়ে আসছি। অদ্রিতা মুচকি হেসে সেই ক্যাবিনের দিকে পা বাড়ায়। হাতে এখনও সিয়ামের নোটবুক, সেটা আর দিয়ে যায় না। অসহায় সিয়াম বিড়বিড় করে আওড়ায়, এই জামাই বউ দুজনে মিলে আমাকে শহীদ বানিয়ে ছাড়বে। ঘন্টা পেরোবে। একইভাবে দাঁড়িয়েছিল অদ্রিতা। বড় নির্দয় এবং বেয়াদব লোক আকবর তাসকিন। নিজের আরাম করে নরম কেদারায় বসে ভাষণ ছাড়ছে আর বাকিদের দাঁড় করিয়ে রেখেছে। শালা হনুমান, জীবনে বউ জুটবে না তোর কপালে, অভিশাপ দিলাম। সিয়াম ভাইদেরও বলি হারি, এরকম অত্যাচার সহ্য করে এই লোকের অফিসে কাজ করার কি দরকার? বিড়বিড় করতে করতে ঢুকে পড়ে ক্যাবিনে। কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে বসে নরম কেদারায়। পরপর গা এলিয়ে দেয়। আরামে চোখ বন্ধ করে বলে, অ্যানি রে, তোকে আনলে তুই দেখতে পেতিস কেমন সুন্দর এই অফিস। কয়েকটা সেলফি তুলতে পারতাম তোর সাথে। মিটিং শেষ হতে ঘণ্টাখানিক সময় লেগেছে। স্টাফরা বড়ই ক্লান্ত। আফরা তাহসিন অ্যান্ড বলার সঙ্গে সঙ্গে যে যার ক্যাবিনে ফিরে গিয়েছে। সিয়াম কাচুমাচু হয়ে দাঁড়িয়েছিল। মাথায় তার বিশাল টেনশন। টপিকস নোট করতে পারেনি। এবার কি হবে? আকবর তাহসিনের ঝাড়ি থেকে কে বাঁচাবে? এক্সকিউজ মি স্যার, ক্যান আই হেল্প ইউ? সিয়াম বড় বড় নয়নে তাকায় মেয়েটির পানে। মানে একটা মেয়ে এসে তাকে বলছে হেল্প লাগবে কিনা। এতদিন এই অফিসে রয়েছে, কোনোদিন একটা কুকুরও সেদে কথা বলতে আসলো না, আর আজকে সুন্দরী একটা মেয়ে। আজকে কি একটু বেশি হ্যান্ডু লাগছে? আয়না থাকলে একটু দেখে নেওয়া যেত। ও সিয়ামের গুডনেস, হ্যান্ডু সিয়াম জিন্দাবাদ। মেয়েটি পুনরায় বলে, অ্যাকচুয়ালি আমি নোটিশ করেছি একটা মেয়ে আপনার নোটবুক নিয়ে গিয়েছে স্যার, ভীষণ স্ট্রিক্ট, জানতে পারলে রেগে যাবেন জাস্ট। মেয়েটির কথা শেষ হওয়ার আগে সিয়াম বলে, হ্যাঁ হ্যাঁ লাগবে হেল্প। তোমার নোটবুক দিবে একটু? কালকে দিয়ে দিব। মেয়েটি মুচকি হাসে। নোটবুক সিয়ামের পানে এগিয়ে দিয়ে বলে, ঠিক আছে। সিয়াম সেটা হাতে নিয়ে বলে, আপনার ফোন নাম্বার? ততক্ষণে মেয়েটি চলে যায়। সিয়াম নোটবুক বুকে গুজে মেয়েটি চলে যাওয়া দেখতে থাকে। প্রেম এসেছিল কালকে, ছিলাম না বাড়িতে, আজকে আবার চলে এসেছে অফিসে। কি করে ফিরিয়ে দেব তাকে প্রেম না দিয়ে? মিটিং শেষে আফরা তাসকিন নিজের ক্যাবিনে ঢুকে পড়ে। অদ্রিতাকে নিজের জন্য বরাদ্দকৃত কেদারায় বসতে দেখে ভুরু কুঁচকে ফেলে। কাচের তৈরি টেবিলে পা তুলে দিয়েছে যেন এই রাজ্যের রানী সে। অদ্রিতার সামনে চোখ খুলে দেখে নেয় আফরাকে এবং পুনরায় চোখ বন্ধ করে নেয়। কিছুতেই সে উঠবে না এখান থেকে। প্রয়োজনীয় ঘুমের ভাঁজ ধরে আজীবন পড়ে থাকবে। একটু নাক ডাকা অ্যাক্টিং করলে কেমন হয়? অভিনয়খানা জমে যাবে নিশ্চয়। নিজের বুদ্ধি তারিফ করে নাক ডাকা শুরু করে। আকবর বিরক্ত হয়, বিড়বিড় করে আওড়ায়, ইডিয়েট। অদ্রিতা থেকে নজর ফিরে অন্য চেয়ারে দখল করে নেয়। পরপর আমানাহা এবং ইভান ঢুকে পড়ে। ক্লান্ত ভঙ্গিমায় সোফায় বসে পড়ে সকলে। তখনই হন্তদন্ত হয়ে ঢুকে পড়ে সিয়াম, মুক্তার লাজুক হাসি। মেয়েটি আসলো, আমার সামনে দাঁড়ালো, তারপর জড়িয়ে ধরে ডিরেক্টলি বলো, সিয়াম আমি তোমাকে ছাড়া বাঁচব না, তুমি আমার শেষ এবং মহাশেষ ভালোবাসা। আমি বললাম, ছাড়ুন প্লিজ, আমার লজ্জা লাগছে, কেউ দেখে ফেলবে। কিন্তু মেয়েটা ছাড়ছে না। কি একটা ঘটনা ঘটে গেল আমার সাথে, লজ্জায় মুখ দেখাতে পারছি না আমি। আবরার ফোন দেখছিল গভীর মনোযোগ দিয়ে। এবার ফোন রেখে ছোট ছোট নয়নে তাকায় সিয়ামের পানে। আমান গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। আহাত চেয়ার থেকে প্রায় পড়ে যাচ্ছিল। অনেকটা কষ্ট নিজেকে সামলে নেয়। ইভান শুকনো ঢোক গিলে সিয়াম পুনরায় বলে, তোরে বুঝিসনি নিশ্চয়ই। আর ইয়ার জীবনে প্রপোজ পেয়েছিস তো শর্টকাট কথা বুঝবি। এই অফিসের সব থেকে বিউটিফুল লেডি আমাদের প্রপোজ করেছে, এমনকি রুম ডেট করার অফার করেছে, আবার বিয়েও করতে চাইছে। মানে বলছে আমাকে না পেলে সে
বাকি কথা শেষ হওয়ার আগে অদ্রিতা সোজা হয়ে বসে বলে ওঠে, সিয়াম ভাই আপনি ভীষণ হ্যান্ডসাম। তাই মেয়েটি নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সিয়াম ঠিক কোথায় যাবে বুঝতে পারছে না। লাজুক হেসে দু হাতে মুখ ঢেকে ফেলেছে। ইস, লজ্জা পাওয়ার দিন এটা। বাকিটা পুনরায় অবাক হয়ে যায়। কেবিনে ঢুকেই তারা দেখল অদ্রিতা নাক ডাকছে আর এখন উঠে গেল স্টেন্স। প্রথমবার কেউ বলো, অদ্রিতা মা তুমি না বললে আমি জানতে পারতাম না আমি হ্যান্ডসাম। এতদিন কেন বলনি? আনাম বলে, মেয়েটি এখানে জব করে? হ্যাঁ, এখানেই তো। আমাকে অনেক দিন ধরে নোটিশ করছে। মনের কথা বলবে বলবে করে বলতে পারছে না। ইভান বলে, তাহলে তো একবার দেখা উচিত। আব্বারের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে, চল দেখে আসি হবু ভাবিকে। সিয়ামের হাসি মাখা মুখখানা চুপসে যায়। আহাদ সমান উৎসাহ নিয়ে বলে, চল চল সিয়াম, মিট করিয়ে দে আমাদের হবু ভাবিকে, একটা সালাম দিয়ে আসি। অদ্রিতাও প্রস্তুত নেয় যাওয়ার এবং বলে, আমিও দেখতে চাই, চলুন সবাই মিলে যাই। খালি হাতি থাকুক, না হলে দেখা যাবে ওনাকে দেখে ভয়ে ভাবি দৌড়ে পালালো, সিয়াম ভাই বিধবা হয়ে যাবে। বলে ঠোঁট টিপে হাসে অদ্রিতা। তবে বাকিরা হাসে না এবং বড় বড় নয়নে তাকায়। সেটা দেখে অদ্রিতা হাসি থেমে যায়। আবার গম্ভীর নয়নে বলে, আহাত সবগুলো স্টাফকে জড়ো করো ইমিডিয়েটলি। সিয়াম শুকনো ঢোক গিলে কাঁদো কাঁদো স্বরে বলে, আমি চাপা মারছি, আমাকে কেউ প্রপোজ করে নাই। অদ্রিতা ভুরু কুচকে ফেলে। আপনার পুনরায় চেয়ার দখল করে বসে এবং আদেশের স্বরে বলে, প্রাইভেসি লাগবে আমার। চুমুখর কেবিন উঠেছে, তোরা আসতে পারিস এখন। বন্ধ অফিস রুমে এক প্রান্তে বসে আছে আবরার। মনোযোগ মনিটর স্ক্রিনে। মুভি চলছে। কি মুভি ঠিক বুঝতে পারছে না অদ্রিতা। অশ্লীল ড্রেস আপ, মাঝে মধ্যে চুমনের দৃশ্য ফুটে উঠছে। হিরো হিরোইন সুন্দর দেখতে, তবে কথায় কথায় চুমু খেয়ে খায় বুঝে উঠতে পারে না অদ্রি। আফরাফ তারসিন বেশ এনজয় করে মুভিটা। ঢের বুঝতে পারছে অদ্রিতা, তবে তার লজ্জা লাগছে। বন্ধ ঘরে দুজন নরনারী একসঙ্গে মুভি দেখা মোটেও শোভনীয় নয়। এই মুহূর্তে মুভির পজিশন ভালো ঠেকছে না। কথা বুঝতে না পারলেও এটা বুঝতে পারছে অস্বাভাবিক কিছু ঘটবে এখন। শুকনো ঢোক গেলে গলা ভিজিয়ে নেয়। মনিটরের স্ক্রিন থেকে দৃষ্টি সরানো প্রস্তুত নিচ্ছে। ঠিক তখনই অপ্রীতিকর দৃশ্য ফুটে ওঠে। কেঁপে ওঠে অদ্রিতার সত্তা। দাঁড়িয়ে পড়ে, বড় বড় পা ফেলে কক্ষের শেষ প্রান্তে যায়। সেখানে সুন্দর বারান্দা রয়েছে, তবে বন্ধ দরজার কারণে প্রবেশ করা যাচ্ছে না। অদ্রিতা পর্দা মুঠো করে ধরে জোরে জোরে শ্বাস টানে। হাই রে পাগল অদ্রিতা, তুই কেন লোকটার সঙ্গে রয়ে গেলি? জানিস না সে নির্লজ্জ এবং বেহাইয়া? মনে মনে নিজেকে বকা দেয় সে। অ্যাকচুয়ালি তখন সবাই বেরিয়ে গেল, অদ্রিতা যায়নি। এমন নয় যে একবার তাকে থাকতে বাধ্য করেছে, ইচ্ছে করে থেকে গিয়েছে। কিছু কথা বলবে আব্বারকে, সেগুলো বলা জরুরি। কক্ষ খালি হতেই লোকটা কিবোর্ডে আঙুল চালিয়ে একখানা মুভি প্লে করলো। অদ্রিতা কতবার বলো কিছু কথা বলতে চাই, হাতির বাচ্চা গরিলা সেসব কানে তুলল না। অগত্য মুভি শেষ হওয়ার অপেক্ষায় অদ্রিতা বসে রইল লোকটার পাশে। সময় ঘুরিয়ে ঘন্টা পেরল, তবু লোকটা হেলদোল নেই। যেন সে ছাড়ে এই কক্ষ আর কেউ নেই। দীর্ঘ শ্বাস ফেলে অদ্রিতা দেওয়াল ঘড়ির পানে নজর বুলিয়ে দেখে নেয় কয়টা বাজে। সন্ধ্যা হয়ে যাবে কিছু মুহূর্ত পরেই। সকালে কি খেয়েছিল মনে নেই, তবে দুপুরে খাওয়া হয়নি। বড্ড খিদেও পেয়েছে। ঘড়ির পাশে রয়েছে আকবর তাসকিন এ বিশাল একখানা ফটো। বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা ফটোখানা যে এখানকার, সেটা গেট আপ দেখেই বোঝা যাচ্ছে। তার মানে লোকটা বাংলাদেশে যায়, তাহলে বাড়ি কেন যায় না? অদ্রিতা মাথায় ঢোকে না। মুভিতে বোধহয় এখন গান হচ্ছে। আপনার সাউন্ড কমে চোখ বন্ধ করে বসে আছে। দুহাত পরিপাটি, চুলের ভাঁজে বড্ড অস্থির দেখাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া অদ্রিতা অনুমতিবিহীন একবারে পাশের চেয়ারটা দখল করে বসে। কাচের তৈরি টেবিল, হাত রেখে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় এবং বলতে শুরু করে, ভাইয়া আপনি বোধহয় আমার লাইফ সম্পর্কে জানেন না, তবে আপনার জানা উচিত। আমার মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করেছে। আপনার মা আমাকে বড় করেছে।
ভালোবাসা দিয়েছি, আমি এতিম, এই কথা কখনোই মনে করতে হয়নি। একটু থামে অদ্রিতা, আবরারের পানে তাকিয়ে বোঝার চেষ্টা করে লোকটা আদৌ শুনছে কিনা। তবে তার কোনো নড়চড় নেই, একই ভঙ্গিমায় রয়েছে। মনিটর আপনা আপনি বন্ধ হয়ে যায়। অদ্রিতা পুনরায় বলে, আপনার সঙ্গে আমার রেজিস্ট্রি হয়েছিল বিয়ের প্রতিশ্রুতি। আমি আজকে সকালে অবধি জানতাম না আমাদের রেজিস্ট্রি হয়েছিল। সেই ছোটবেলা মায়ের মৃত্যুর পরে দাদু এসে বলেছিল, এখানে তোমার নাম লিখো। লিখেছিলাম। কেন নাম লিখতে বলেছিল সেটাও জিজ্ঞেস করিনি। এখন জানতে পারলাম আপনি আমাকে মানতেন। বাকিটা শেষ করার আগে আবরার চোখ খুলে অদ্রিতার পানে তাকায় এবং গম্ভীর স্বরে বলে, তখন আমাকে সামলানোর শক্তি ছিল না তোমার। বেপরোয়া আমি, ধরলে মরে যেতে। অদ্রিতা বুকের ভেতরটা কেঁপে ওঠে। অশ্লীল ইঙ্গিত বুঝতে সময় লাগে না। আকবরের পানে তাকিয়ে ছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। লাল লাল চোখ দুটো দেখে কলিজা ঠান্ডা হয়ে যায় অদ্রিতার। চটচলতি দৃষ্টি সরিয়ে নেয়। বিড়বিড় করে বলে, আপনি প্লিজ কথা বলিয়েন না। আপনার মুখে একটাবারে বলি আগুনের থেকে ভয়ঙ্কর। জ্বালিয়ে দেন আমার সমস্ত সত্তা। শুনতে পাও আকবর? টেবিলে দু হাত রেখে নিজের মাথাটা হাতে ওর রাখে এবং পূর্ণ দৃষ্টিতে তাকায় অদ্রিতার পানে। প্রথম মাথা, তারপর নাক, ঠোঁট, সর্বস্তর গলার দৃষ্টি নামায়। আঙ্কিস্বরে বলে, তুমিও ভীষণ হট, শান্তিতে থাকতে দাও না আমায়। অদ্রিতা ফোঁস করে শ্বাস টানে। এই মুহূর্তে এই বাক্য আশা করেনি সে। দুঃখী কাহিনী শোনাতে এসেছিল, ভেবেছিল লোকটার সব বলা উচিত, কিন্তু এখন মনে হয়েছে এর সাথে কথা বলতে আসাটাই ভুল হয়েছে। বিরক্ত অদ্রিতা হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। মুখটা বন্ধ করে, আমার কথা শুনুন প্লিজ, দয়া করুন একটু, আমার আপনার সাহায্য প্রয়োজন। আবার ভদ্র বাচ্চাদের মতো মাথা নাড়ায়, যেন এবার গভীর মনোযোগ দিয়ে শুনবে কথা। অদ্রিতা বলতে শুরু করে, আমার বাবা আমাকে নিতে চাচ্ছে বাংলাদেশে ফেরার পর। আমাকে আর সাথে রাখবে না মা। বাবা এবং তার নতুন সংসারের স্থান হবে আমার, যেটা কিছুদিন মানতে পারবো না। আমি মরে গেলেও ওই সংসারে যাব না। একটু থামে অদ্রিতা, আমি আসিফ আদনানকে বিয়ে করতে চাই। দুজন দুজনকে ভালোবাসি। বাংলাদেশে ফেরার পর আসিফ আদনানের বাড়িতে যেতে চাই। জাস্ট বলবে রেজিস্ট্রি হয়েছে, দুটো বিয়ে করবে। সেটাই তো বলতে চাইছ। আপনি বিয়ে মানেন না? আমিও আপনাকে পছন্দ করি না। আমি চাচ্ছিলাম এই বিষয়টা আমাদের মধ্যেই থাকবে, কেউ জানবে না। আর আপনি একটু কষ্ট করে আমার আর আসবের বিয়েটা। বাকিটা শেষ করার আগে আকবরের ফোন বেজে ওঠে। ফোনের ফাকিং পুলিশ নামটা ভেসে উঠেছে। অদ্রিতা ফোনের স্ক্রিনে তাকিয়ে ভুরু কুচকে ফেলে। এটা কেমন না? আবরার কলখানা রিসিভ করে ব্লুটুথ অন করে কানে দেয়। স্যার, আসিফ আদনান। মেরে ফেলুন তাকে। ব্যাস, কল কেটে দেয়। অদ্রিতা বড় বড় নয়নে তাকায়। আকবর তাসকিন কি কোনো মাফিয়া টাফিয়া নাকি? কি সাবলীল ভাষায় বলে দিল মেরে ফেলুন, যেন তার প্রফেশন এটাই। শুকনো ঠোক গেলে অদ্রিতা। আবরার কিবোর্ড চেপে অর্ধেক দেখা মুভিখানা পুনরায় চালিয়ে দেয়। আয়েশি ভঙ্গিমায় গায়ে লিয়ে দেয় চেয়ারে। অদ্রিতা অসহায় ভঙ্গিমায় তাকিয়ে থাকে। আকবরের মুখ পানে কানে ভেসে আসে অশ্লীল লোকটার অশ্লীল বার্তা। এই মুভির মতো পারফরমেন্স করতে পারলে ভেবে দেখব বিয়ের ব্যাপারটা চেপে যাওয়া যায় কি না। অদ্রিতা দাঁতে দাঁত চেপে বলে, আপনি? অদ্রিতার কথা শেষ হওয়ার আগেই আবরার চিন্তিত। আতিয়া বেগম পায়চারি করে চলছে অনবরত। অহনা কয়েকবার শান্ত হতে বলেছে, তবে আতিয়া মনে মানছে না। এই শীতে মৌসুমে তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা মিলছে। জোরে জোরে শ্বাস টানছে, যেন নিঃশ্বাস আটকে আসছে। কোলে থাকা ছোট হিমু নানুর মুখ পানে তাকিয়ে আছে, গোল গোল নয়ন মেলে। ছোট হাতখানা মুখে পুরে চুষছে এবং নানুকে দেখছে, যেন জানতে চাচ্ছে, তোমার এই চিন্তার কারণ কি নানু? আতিয়া বেগম এর কানে ফোন। কল বেজে চলছে, কিন্তু রিসিভ হচ্ছে না। ইতিমধ্যে 50 বারে কল করেছে, প্রতিবারই বাঁচতে বাঁচতে কেটে যায়। অদ্রিতা তো এমন উদাসীন মেয়ে নয়, মাকে না বলে কোথাও যায় না। তাহলে আজকে কি হলো? কোনো বিপদে পড়ল কি? নতুন দেশ, কিছুই চেনে না। অহনার স্বামী এবং দেবরের বাইরে গিয়েছে অদ্রিতাকে খুঁজতে। তাদেরকে কল করেছে কয়েকবার, কিন্তু হতাশজনক বাক্য শুনেছে তাদের থেকে। আতিয়া বেগম অবশেষে কল করে সিয়ামের নাম্বারে, যদিও ছেলেটা কিছু জেনে থাকে। হ্যালো আন্টি, বলুন।
আতিয়া বেগম তাড়াহুড়ো করে বলে, অদ্রিতাকে পাচ্ছি না। আন্টি রিল্যাক্স, অদ্রিতা আমাদের সাথে রয়েছে। স্বস্তি নিঃশ্বাস ফেলে আতিয়া বেগম এতক্ষণ কলিজা ঠান্ডা হলো কয়েকবার আলহামদুলিল্লাহ আওড়ায়। আজকে এই ঘটনা আতিয়া বেগম একটা বিষয় বুঝতে পেরেছে, অদ্রিতা তার প্রাণ। ছেলে মেয়ে ছাড়া এতগুলো বছর কাটাতে পেরেছে সে, তবে আতিয়াকে ছাড়া 5টা মিনিট থাকতে পারছে না। সোফায় বসে পড়া আতিয়া হিমুকে শুয়ে দিয়ে হাতের উল্টো পিঠে মুছে নেয় চোখের পানি।